তো অনেকদিন ধরে যে রিকোয়েস্টটা আসছিল, অনেকে রিকোয়েস্ট করছিল একটা পোর্টফোলিও ব্যাপারটা নিয়ে, একটা পোর্টফোলিও ডিজাইন করে দেওয়ার জন্য। তো সেই রিকোয়েস্টটা অবশেষে আজকে সেটা নিয়ে শুরু করলাম। আজকে যে ভিডিওটা সেটাতে মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যেসব সেক্টরগুলো আছে, যেগুলো আগামী দিনে বিরাট ভালোভাবে আমাদের ইম্প্রুভমেন্ট দিতে চলেছে, সে সমস্ত প্রত্যেকটা সেক্টর থেকে আমার নিজস্ব বাছাই করা কতগুলো স্টক, যেগুলো অনেকদিন ধরে রিকোয়েস্ট করছিল অনেকে। তো সেইকালে ঘটনা হচ্ছে যে আজকে একটা ভিডিওর মধ্যে পুরোটা সম্ভব হবে না, সে কারণে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তো আজকে ফার্স্ট পার্টে আসছি আমরা, যেখানে টোটাল যে সব সেক্টরগুলোকে আমি এই মুহূর্তে মনে করে নিচ্ছি যে খুব ভালো সিচুয়েশন আসতে পারে, সেটা হচ্ছে 1 নম্বর এফএমসিজি সেক্টর, সেকেন্ড ওয়ান হচ্ছে কেমিক্যাল সেক্টর, থার্ড ওয়ান হচ্ছে আইটি সেক্টর, ফোর্থ হচ্ছে অটো সেক্টর, ফিফথ হচ্ছে ব্যাঙ্কিং সেক্টর এবং 6 নম্বর হচ্ছে ডিফেন্স সেক্টর। এই প্রত্যেকটা সেক্টর কিন্তু আগামী দিনে খুব ভালো জায়গায় আসতে চলেছে। তো সেই জন্য ওকে, তো আজকে এর মধ্যে আমাদের কাজ শুরু হবে। তো ফার্স্ট ওয়ান, আমাদের যখন যে সেক্টরটার কথা বলতে চাই, এফএমসিজি সেক্টর, মানে ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেক্টর, সেই সেক্টর হচ্ছে বিশাল যে ফোর্থ লার্জেস্ট সেক্টর বলা যেতে পারে, এবং এই সেক্টরটা আগামী দিনে বিশাল বড় বুম আসতে চলেছে। আমরা দেখেছি প্রায় 2-2.5 বছর ধরে কোনো ইম্প্রুভমেন্ট সেরকমভাবে নেই, অথচ সেই এফএমসিজি প্রোডাক্ট সেগুলো হচ্ছে বছরে 365 দিনই কিন্তু আমাদের কাজে লাগে, এবং বছরে 365 দিন যে প্রোডাক্টটা লাগে, সেই প্রোডাক্টটা যখন সেই সেক্টরটা যখন সাইডওয়ে মুভমেন্ট করে, তখন জানতে হবে আগামী দিনে বড় একটা সুযোগ আসতে চলেছে। তো এই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তোমার পোর্টফোলিওতে প্রথম এবং প্রধানভাবে রাখতে হবে এফএমসি সেক্টরকে, এবং একে বলা হয় এভারগ্রিন সেক্টর। যদি 2012 সালে দেখে নিই, দেখব অ্যাপ্রক্সিমেট $35 বিলিয়ন যে ইন্ডাস্ট্রিটা ছিল, 2022 সালে সেটা $110 বিলিয়ন, মানে 3 গুণের ওপরে কিন্তু এটা ছড়িয়েছে। এবং যেটা এক্সপেক্ট করছে অ্যানালিস্টরা, তারা বলছে 2027 সালের মধ্যে $615 বিলিয়ন কিন্তু এটা পৌঁছতে চলেছে, মানে বিশাল বড় একটা মার্কেট তৈরি হতে চলেছে। তো এরকম সেক্টরে আমরা পোর্টফোলিওতে যেসব স্টকগুলো নেব, আমার নিজস্ব মতামত এই মুহূর্তে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে ফার্স্ট ওয়ান ইজ ভিবিএলকে হচ্ছে প্রায় একটা লার্জ ক্যাপ কোম্পানি, 1,62,000 কোটি হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। অনেকে বলছিল এই সিচুয়েশনে দাঁড়িয়ে যে লার্জ ক্যাপ খুব একটা ইনভেস্ট করে লাভ নেই, কিন্তু এটা কিন্তু প্রচণ্ড ভুল হবে। একটা জিনিসকে মাথায় রাখবে সবসময়তে, একটা পোর্টফোলিওকে ব্যালেন্স করা শুধুমাত্র রিস্ক নেওয়া নয়। আজকে রিস্ক নিচ্ছি, মার্কেট বিগত 1.5 বছর ধরে উঠছে, সুতরাং তারা পরের জগৎটা দেখেনি। যদি পরের জগৎটা সেটা দেখতো আগের 2017-18 সাল বা তার আগে, তাহলে বুঝতে পারতো যে এফএমসিজির মাহাত্মটা কী ছিল। তো এখানে অনেকগুলো লার্জ ক্যাপ কোম্পানি রয়েছে, হিন্দুস্তান ইউনিলিভার বা আইটিসি, কিন্তু আমার এই মুহূর্তে ভিভিএলকে ফার্স্ট প্রেফার করছি, এবং সেকেন্ড প্রেফারেন্স যদি কেউ থাকে সেটা হচ্ছে হিন্দুস্তান ইউনিলিভার। আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন ধরে তেমনভাবে চলছে না বিগত প্রায় 1.5 বছর ধরে, কিন্তু এর যে পোটেনশিয়াল ক্যাপাবিলিটি সেটা কিন্তু হিউজ রয়েছে, এবং এক্সপেক্ট করা হচ্ছে আগামী দিনে এটা কিন্তু বিরাট বড় একটা জায়গায় আসতে চলেছে। তারা প্রচণ্ড মার্কেটে চারিদিকে এর ডিস্ট্রিবিউশন চ্যানেল বাড়াচ্ছে, এবং বিশাল একটা ভালো রিটার্ন আমরা ভবিষ্যতে পেতে পারি। তো ভিপিএলের ক্ষেত্রে 1,62,000 মার্কেট ক্যাপিটালাইজেশন, যেখানে দেখতে পাচ্ছি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 27 এবং রিটার্ন অন ইকুইটি 33, প্রচুর ভালো ডিভিডেন্ড দেয়, ঋণের পরিমাণ খুব কম 0.57, এবং ভবিষ্যতে এটা আরও ভালো এক্সপ্যান্ড করতে চলেছে। ম্যানেজমেন্ট ফ্যান্টাস্টিক রয়েছে, এবং আশা করছি খুব ভালো হবে। নেক্সট ওয়ান যেটা আমি মনে করছি সেটা হচ্ছে এলটি ফুডস এবং হিন্দুস্তান ফুডস, দুটোই কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি, দুটোই অসম্ভব ভালো একটা রিটার্ন দিয়ে দিয়েছে, এবং আরও এক্সপেক্ট করছি। সেকেন্ড ওয়ান হচ্ছে এলটি ফুডস, যেটা এই মুহূর্তে মনে করছি 1980 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, এবং এর যে স্পেশালিস্ট সেটা হচ্ছে বাসমতির উপরে, বাসমতি চালের উপরে, বাসমতি চাল ম্যানুফ্যাকচার, প্রোডাকশন, সঙ্গে এরা ডিস্ট্রিবিউশন, সেলস সমস্ত কিছু করছে সারা বিশ্বে। এটা কিন্তু শুধু ভারতে নয়, সারা বিশ্বে কিন্তু এরা এক্সপোর্ট করছে এবং ভালো প্রফিট করছে। কোম্পানিটা স্মল ক্যাপ কোম্পানি, সুতরাং ভবিষ্যতে খুব ভালো রিটার্ন দিতে পারে। এই মুহূর্তে যদি দেখে নিই, 1980 সালে এটাকে ইনকর্পোরেটেড হয়, এবং 7,419 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন। এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি কারেন্ট মার্কেট প্রাইস যে সুন্দর রয়েছে 214, এবং আমরা এফএম সেক্টরে প্রত্যেকটা কিন্তু আমরা দেখে নেবো যেটা সেটা হচ্ছে ওভারভ্যালুড হতেই হবে, কারণ এই সেক্টরকে আমরা সবাই খুব এভারগ্রিন মনে করি, এবং সবাই এখানে ইনভেস্ট করতে চাই, এবং জানি এটা যে এফএম সেক্টর কিন্তু উঠে যাবার নয়, কারণ সারা বছর যেরকম আমাদের ডিমান্ড থাকে সেই অনুযায়ী কিন্তু এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা থাকবেই। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড যদি দেখে নিই, এই সিচুয়েশন দাঁড়িয়ে 17, এবং রিটার্ন অন ইকুইটি, যেটা হচ্ছে একটা ম্যানেজমেন্ট তথা সমস্ত একটা প্রোডাক্টের, একটা কোম্পানির একটা স্ট্যাটিস্টিক্স, 16.8, 15 বা অ্যাবভ হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। নেক্সট আমি চলে আসবো নেক্সট সেক্টর, দ্যাট ইজ অ্যানাদার ফ্যান্টাস্টিক সেক্টর, যে সেক্টরটার কথা প্রচুরভাবে এখনও ডাউন রয়েছে, অথচ রিস্কি, অথচ কিন্তু খুব ইম্প্রুভমেন্ট, দ্যাট ইজ কেমিক্যাল সেক্টর। আমরা দেখতে পেয়েছিলাম যে সেই কারণগুলো হচ্ছে, 1 নম্বর হচ্ছে যে মার্কেটে র মেটেরিয়াল দাম বেড়ে যাওয়া, দ্বিতীয়ত হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, যেখানে যেসব জায়গায় ওরা বিদেশে যে এক্সপোর্ট করছে সেখানে এর ডিমান্ডটা কমে আসা, এবং এই সব কারণের জন্য কিন্তু প্রেজেন্টলি আমরা প্রায় 2 বছর ধরে দেখছি
টোটাল সেক্টরটাই ডাউন রয়েছে, সুতরাং এটা কোনো পার্টিকুলার স্টক বলে না। তো এই সেক্টরটা আগামী 20 বছরের মধ্যে এর যে ফিউচার রয়েছে সেটা বলতে চাইছে, সেটা হচ্ছে কেমিক্যাল সেক্টরে একটা বিশাল বুম আসতে চলেছে। এবং শুধু ভারতেই এদের যে যাকে বলা হয় যে এক্সপেন্ডিচার, যাকে বলা হয় কনজামশন, সে কনজামশনটা কিন্তু প্রায় 22% CAGR মানে এক্সপোনেনশিয়াল গ্রোথে কিন্তু বাড়তে চলেছে। এক্সপোনেনশিয়াল গ্রোথ মানে প্রথম বছর 20 যদি হয়, পরের বছর 22 হবে, এই রেটে এতখানিভাবে কিন্তু বাড়তে চলেছে বলে এক্সপেক্ট করছে অ্যানালিস্টরা। তো আমি যদি ধরে নিই এই সিচুয়েশনে, আমরা যদি স্পেশালিটি কেমিক্যাল, যেটা স্পেশালিটি কেমিক্যাল সেক্টরের রেভিনিউ 2019 সালে এসেছিল $32 বিলিয়ন, যেটা কিন্তু 2025 সালে এক্সপেক্ট করছে $64 বিলিয়ন। তার বুঝতে পারছো ডবল হচ্ছে ক বছর। এবং যেটা সব সেক্টরগুলো 46% হচ্ছে ডাইজ অ্যান্ড পিগমেন্টস, 8% হচ্ছে পলিমার্স, 13% হচ্ছে সারফেক্ট্যান্ট, এরমভাবে কিন্তু ডিস্ট্রিবিউশন হচ্ছে। আমরা প্রচণ্ড বুলিশ আমি এক্ষেত্রে, কারণ হচ্ছে এক নম্বর হচ্ছে আত্মনির্ভর ভারতে গভর্নমেন্ট বিশেষভাবে PLI স্কিমের মাধ্যমে জোরদার শুরু করেছে, চায়না ওয়ান পলিসি নিয়ে আসছে, মানে চায়নাকে বর্জন করে এ দেশের সমস্ত প্রোডাক্টগুলো গ্রহণ করো। এবং 2 নম্বর হচ্ছে 100 স্মার্ট সিটি বলে একটা যে প্রসেস নিয়ে এসছে, সেখানে বলা হয়েছে যে প্রত্যেকটা 100টা সিটিকে স্মার্ট সিটি বলে আইডেন্টিফাই করা হচ্ছে। এবং সেখানে কিন্তু এই কেমিক্যাল সেক্টরের বিশাল বুম আসবে, কারণ ডাইস এবং পলিমার এই দুটো কিন্তু এই স্মার্ট সিটির ক্ষেত্রে প্রযোজ্য। এবং এখানে কালারিং থেকে শুরু করে কেমিক্যাল যত রকম প্রসেস, সেই সমস্তগুলো কিন্তু এখানে কাজে লাগবে। থার্ড ওয়ান হচ্ছে আমরা এগ্রিকালচার যে হাব ছিলাম, সেখান থেকে আমরা আস্তে আস্তে ইকোনমিটা এগ্রিকালচার ইকোনমি থেকে ম্যানুফ্যাকচারিং ইকোনমিতে কিন্তু কনভার্ট হচ্ছি, এবং সারা বিশ্বের ম্যানুফ্যাকচারিং হাব হচ্ছে কিন্তু আমরা এদেশে। সুতরাং সব দিক থেকে কেমিক্যাল সেক্টর দারুণ ভালো করতে চলেছে। প্রত্যেকটা কেমিক্যাল সেক্টরই ভালো করবে। তার মধ্যে আমার যে ফার্স্ট প্রেফারেন্স সেটা হচ্ছে দীপক নাইট্রেট। দীপক নাইট্রেট হচ্ছে 1970 সালে কোম্পানিটা স্থাপিত হয়েছে, এবং এই কোম্পানিটা একটা ফ্যান্টাস্টিক কোম্পানি, ম্যানুফ্যাকচার করছে সেটা বেসিক এবং ইন্টারমিডিয়েটারি যে ফাইন এবং স্পেশাল কেমিক্যালস এবং পারফরম্যান্স প্রোডাক্টস এবং সঙ্গে সঙ্গে ফেনলস, এগুলোর ব্যাপারে স্পেশালাইজড। এবং 75% মার্কেট শেয়ারকে কিন্তু ও দখল করে আছে সোডিয়াম নাইট্রেট এবং নাইট্রোটলুইন্স বলে। এই দুটো কিন্তু সারা বিশ্ব ভারতের মধ্যে একটা বড় জায়গা, এবং সারা বিশ্বে যেখানে দরকার পড়ছে সেটা কিন্তু এরা সাপ্লাই করছে। রেভিনিউ আসছে 62% এদের হচ্ছে ফেনলস থেকে আসছে, এবং বেসিক ইন্টারমিডিয়েট থেকে 18%, এবং ফাইন এবং স্পেশাল থেকে আসছে 12%। কোম্পানিটা এক্সপোর্ট করছে ইউরোপ, USA এবং এশিয়া, মিডল ইস্ট, এবং আমাদের ডোমেস্টিকে 78% ডিমান্ড রয়েছে। ক্লায়েন্ট বড় বড় রয়েছে, এবং বায়ার্স কর্প রয়েছে, তারপর হচ্ছে ইউনিলিভার আছে, ইন্ডিয়ান অয়েল আছে, তাছাড়া দেখছি BASF আছে, রিলায়েন্স আছে, নির্মা আছে, র্যালিস আছে, এত বড় বড় ক্লায়েন্ট। এই মুহূর্তে ক্যাপেক্সের মাধ্যমে, যেটা আমরা দেখেছিলাম 175 কোটি 2022 সালে ওরা ইনভেস্ট করেছিল। ক্যাপেক্স মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, যার মাধ্যমে কোম্পানিটা আরও ইমপ্রুভ হয়। ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে প্ল্যান্ট, মেশিনারি এটসেট্রা ইনভেস্ট করার ফলে কোম্পানিটা কিন্তু ভবিষ্যতে বিশাল কিছু করতে পারে। তো এই জায়গা আসার জন্য কিন্তু কোম্পানিতে ইউজ করা যায়। যেমন 2022 সালে আমরা দেখেছিলাম অ্যাপ্রক্সিমেট 175 কোটি, 300 কোটি করলো 2023 সালে, এবং 2024 সালে ওরা 26 সালের মধ্যে ওরা বলছে 2500 থেকে 2600 কোটি ওরা ইনভেস্ট করতে চলেছে। তার মানে বুঝতে পারছো গুণটা হিসেব করে, যদি কোনো কোম্পানির ডিমান্ড না বাড়ে, যদি সে কোম্পানির কোনো লাভ না থাকে, যদি সে কোম্পানি সেই সিচুয়েশন থাকে, তাহলে কি 3 গুণ, 10 গুণ, 20 গুণ কি তারা কোনো পাগল আছে যে ইনভেস্ট করবে? তারা জানে, ম্যানেজমেন্ট জানে যেটা কোথায় যেতে চলেছে, তাই জন্য এরা এরকমভাবে ইনভেস্ট করছে। এই মুহূর্তে মার্কেট ক্যাপিটালাইজেশন যদি দেখি 28,460 কোটি, এবং যদি পি দেখি 33, এবং ইন্ডাস্ট্রি পি 26, এবং রিটার্ন অন ক্যাপিটাল 30, রিটার্ন অন ইকুইটি 23, ঋণের পরিমাণ খুব কম, বলতে পারো ঋণ নেই। ডেট টু ইকুইটি যদি ক্যালকুলেট করি 0.02 দেখবো, এবং যদি সেলস গ্রোথ দেখি 37%, এবং যদি এই সিচুয়েশন দাঁড়িয়ে যদি দেখি 10 বছরে কিন্তু রিটার্ন দিচ্ছে 55% মতো CAGR। সুতরাং আর প্রমোটাররা কিন্তু কনস্ট্যান্ট কিনে চলেছে। এগুলো প্রত্যেকটা আমাদের কিন্তু একটা পজিটিভ ইঙ্গিত দিচ্ছে। নেক্সট চলে আসছি পরের যে স্টকটার ক্ষেত্রে, দ্যাট ইজ কেমিক্যাল সেক্টরের আমাদের সেকেন্ড স্টক, দ্যাট ইজ আমি মনে করছি স্টকটা ফ্যান্টাস্টিক, দ্যাট ইজ ফাইন অর্গানিক। ফাইন অর্গানিককে কেন আমি বেছে নিয়েছি সেটা আমার বক্তব্য। ফাইন অর্গানিক একদম স্পেশালাইজড কাজ করছে কিসের ওপর? ওলিও কেমিক্যাল। ওলিও কেমিক্যালে ভারতের মধ্যে সেরা, এবং যদি আমি দেখি 6 নম্বর পজিশন সারা বিশ্বে। সুতরাং যখনই যেখানে ওলিও কেমিক্যাল প্রয়োজন পড়বে এদেরকে ডাক পড়বে। এদের যে কাজগুলো করে সেটা হচ্ছে পলিমার অ্যাডিটিভের ওপর কাজ করে। এদের যে কাজগুলো হয়, এছাড়াও কিন্তু ওলিও কেমিক্যালস যে অ্যাডিটিভ সেগুলো কিন্তু অন্যান্য কোম্পানি প্রোডাক্ট করে। এদের হচ্ছে গ্রিন অ্যাডিটিভ, মানে ভেজিটেবলস গাছ থেকে বা গাছ সংক্রান্ত জিনিস থেকে এদের কিন্তু গ্রিন অ্যাডিটিভ তৈরি করে। ফলে এটা ইকোনমি দিক থেকেও ভালো, এবং গ্রিন এফেক্ট থাকার কারণে সারা বিশ্বের কাছে কিন্তু প্রায়োরিটি পাবে।
ক্লায়েন্টের মধ্যে কোকাকোলা রয়েছে, ব্রিটানিয়া রয়েছে, এশিয়ান পেন্টস রয়েছে, পার্লে রয়েছে, পিডিলাইট রয়েছে, বার্জার পেন্ট রয়েছে। এই 460টার বেশি প্রোডাক্ট কিন্তু এরা ফুড অ্যাডিটিভ, দ্য পলিমার্স এবং অ্যাডিটিভ এগুলোতে কাজে লাগায়। এবং আমি একটু আগে যেটা বলছিলাম 100 স্মার্ট সিটি হলে কিন্তু পলিমারের প্রয়োজন পড়বে ফার্স্ট, এবং তার সঙ্গে সঙ্গে ডায়ার্স, তো ডাইস এবং পলিমার্স দুটো ক্ষেত্রে কিন্তু দীপক এবং ফাইন অর্গানিক কাজ করছে। এবং আমি চলে আসছি যদি ক্যাপেক্স, যেটা 2024-25 সালের কথা ম্যানেজমেন্ট বারবার বলছে, এই বছর থেকে কাজ শুরু হচ্ছে, হিউজ একটা ক্যাপেক্স করতে চলেছে, এটার ইঙ্গিত দিয়েছে ম্যানেজমেন্ট। সুতরাং আমরা ওরা তার সঙ্গে সে সময় গত বছর থেকে ওরা এই কথাও বলে দিয়েছিল আমাদের রিটার্ন কিন্তু বিগত আগামী 1 বছর তেমন ভালো হবে না। সুতরাং তাদের প্রতিটা কথাই ফলে যাচ্ছে। এদের যদি এই মুহূর্তে দেখে নিই, আমি ফান্ডামেন্টালটা দেখে নিই, 13,794 কোটি, মোটামুটি 14,000 কোটি হচ্ছে স্মল ক্যাপের মধ্যে রয়েছে। পি রয়েছে 22 এবং ইন্ডাস্ট্রি পি 26, রিটার্ন অন ক্যাপিটাল 65, রিটার্ন ইকুইটি 49, প্রোমোটার 75% হোল্ড করে রেখেছে এবং একটি স্টেকও তারা সেল করেনি। ঋণের পরিমাণ একদম কম, যেরকম ওর ক্ষেত্রেও ঋণ নেই, এর ক্ষেত্রেও ঋণ, রিস্কগুলো কিন্তু এভাবে মিটিগেট হতে থাকে। 0.02 হচ্ছে ঋণের পরিমাণ। সেলস গ্রোথ আনবিলিভেবল 29। নর্মালি সেলস গ্রোথ জানলে তোমরা বুঝতে পারবে যে সেলস গ্রোথ কেন আনবিলিভেবল বললাম। মোটামুটি 11 থেকে 15 হচ্ছে সেলস গ্রোথ স্ট্যান্ডার্ড। নেক্সট আমি চলে আসছি যে এখনও এই সিচুয়েশনও দাঁড়িয়ে কিন্তু এটা ওভারভ্যালুড হয়নি, যেরকম দীপকের ক্ষেত্রে ওভারভ্যালুড। এবার ওভারভ্যালু নিয়ে একটু ছোটোখানি বলে দেওয়া দরকার। ওভারভ্যালু হচ্ছে স্পেসিফিক, একটা আপেক্ষিক। কথার অর্থ হচ্ছে এই মুহূর্তে যেটা ওভারভ্যালুড থাকছে সেটা কিন্তু সবসময় ওভারভ্যালু থাকছে না, এটা কিন্তু স্পেসিফিকভাবে ডিপেন্ড করছে কারণ সেলস গ্রোথের ওপরে, অন্যান্য এন্টারপ্রাইজ ভ্যালুর ওপরে, একটা ইন্ট্রিনসিক ভ্যালুর ওপরে কিন্তু ওভারভ্যালুর ব্যাপারটা নির্ভর করে। যেরকম এই মুহূর্তে প্রোডাক্টটার দাম যদি 10 টাকা হয়ে থাকে সেটাকে আমি বলছি ওভারভ্যালুড। কেন? এর অরিজিনাল ইন্ট্রিনসিক ভ্যালু বা এন্টারপ্রাইজ ভ্যালু হচ্ছে 9 টাকা। কিন্তু আমি যদি এর যদি গ্রোথ বাড়তে থাকে, এর যদি কোয়ালিটি ভালো করতে পারি, তাহলে এর ডিমান্ড বেড়ে যাবে। যখন এর ডিমান্ডটা বাড়তে থাকবে তখন কি আমার যে 9 টাকার মধ্যে থাকবে সীমাবদ্ধ, তখন সেটা 15 টাকায় পরিণত হবে। অথচ আমি কিন্তু বলছি নয়। এই জায়গাটায় তৈরি হয়ে যায় ভ্যালুয়েশন দিকটা। কেন? অনেকে যখন জিজ্ঞেস করে আমার কাছে যে ভ্যালুয়েশন কম বেশি হাই ভ্যালুয়েশনটা কিন্তু গুরুত্বপূর্ণ নয়। যদি সেখানে নির্ভর করো, সেদিকে পুরোপুরি তাকিয়ে থাকো, তাহলে বহু ভালো ভালো স্টককে কখনো তুমি ছুতে পারবে না। তুমি এফএমসি সেক্টর, যেটা একটু আগে বলছিলাম, প্রত্যেকটা ওভার ভ্যালুড। তাই বলে কি লোকে এফএমসি সেক্টর কোনো স্টক কিনছে না? অফকোর্স কিনছে। নেক্সট আমি মতো যে তৃতীয় স্টকের ক্ষেত্রে, তৃতীয় যে সেক্টরটার কথা চলে এলাম, আমরা আগে এফএমসি সেক্টরটা বলে নিয়েছি, সব থেকে ডাউন এবং সব থেকে স্কোপ রয়েছে এফএমসি সেক্টরের। সেকেন্ড ওয়ান কেমিক্যাল সেক্টর, সেটাও ডাউন এবং সেটাই আগামী দিনের স্কোপ রয়েছে এবং তোমরা এটা মিলিয়ে নেবে কথাটা। থার্ড ওয়ান সেটা হচ্ছে আইটি সেক্টর। আইটিতে তো অনেকে ইমপ্রুভমেন্ট করে গেছে, কিন্তু না, আইটিতে সব জায়গায় ইমপ্রুভমেন্ট হয়নি। কেন হয়নি সে কথাটা হচ্ছে, আইটিতে একটা জায়গা রয়ে গেছে, সেই জায়গাটা কিন্তু এখনও তেমন উন্নতি হয়নি, কিন্তু উন্নতি হওয়ার জায়গা রয়েছে, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কিন্তু বিশালভাবে কাজ চলছে। এবং এ কথাটা বলছি, বড় বড় কোম্পানি বহুদিন আগে থেকে শুরু করেছে, টিসিএস, ইনফোসিস, এইচসিএল টেকনোলজি, এরা তো চলছেই। এদেরকে নিয়ে এই মুহূর্তে ইন্টারেস্ট নয়। কেন ইন্টারেস্ট নয়? এগুলো তোমাকে অ্যাভারেজ রিটার্ন ভালোই দিয়ে যাবে এবং স্টেবিলিটি আনবে তোমার পোর্টফোলিওতে, অফকোর্স। এবং আমি ম্যাক্সিমাম এইচসিএল বা ইনফোসিসকেই বলছি, টিসিএসও খারাপ নয়, প্রত্যেকটা কাজ। কিন্তু এই মুহূর্তে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কাজ শুরু করছে, স্পেশালাইজড, সেই সব স্মল ক্যাপ কোম্পানি যেগুলো ভবিষ্যতে তোমাকে বহুগুণ রিটার্ন দিতে পারে, অথচ এখন রিটার্ন তেমন ভালো দেয়নি, সেই দিকে নজর দেওয়াটা এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ বলে আমার মনে হয়। তো এই মুহূর্তে যেসব ভালো ভালো স্টকগুলো এআইয়ের উপর কাজ করে চলেছে, সেইগুলোকে নিয়ে, যেমন স্মল ক্যাপ, বিগত 4-5 বছর ধরে তুমি যদি এসব স্মল ক্যাপকে ধরে রেখে দাও, তাহলে তোমার রিটার্নটা কিন্তু বিশাল আসতে পারে। আমি যদি ছোটো একটা ডেটা দিই, এই মুহূর্তে 2020 সালে আমরা দেখেছি $3.1 বিলিয়ন কিন্তু খরচ করা হয়েছে এআইয়ের উপরে, যেটা 2025 সালে চলে আসছে $7.8 বিলিয়ন। মানে বুঝতে পারছো কতখানি বাড়তে চলেছে। এবং সিএজিআর, কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ যে রিটার্ন, সেই রিটার্ন প্রায় 20%-এর বেশি কিন্তু আমাদের অ্যানুয়ালি দিয়ে যেতে চলবে আগামী দিনে আর্টিফিশিয়ালি। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে এমন একটা টুল যেটা কিনা আমরা হেলথ কেয়ারে ইউজ করি, যেটা আমরা অটোমোবাইলে ইউজ করছি, যেটা আমরা ফাইন্যান্সে ইউজ করছি, যেটা আমরা ইকোনমিক্সে ইউজ করছি, যেটা আমরা ই কমার্সে ইউজ করছি, যেটা আমাদের প্রত্যেকটা দৈনন্দিন জীবনে সমস্ত কাজে কিন্তু আসতে চলেছে, সেটা হচ্ছে এই এআই। এবং এআইকে ফ্রড ডিটেকশনের ব্যাপারে আমরা ইউজ করছি, আমরা ফেসিয়াল এক্সপ্রেশন ব্যাপারে ইউজ করছি, আমরা ডেটা সিকিউরিটির জন্য এআই ইউজ করছি, আমরা এর যে প্রজেক্টেড এক্সপ্যান্ড যে ক্যাপাবিলিটি, সেটা সিএজিআর এরা বের করেছে, সিস্টেম যারা রয়েছে তারা বলছে 33.28%-এ কিন্তু এটা আসতে চলেছে। তো এটা কি সাংঘাতিকভাবে বাড়তে চলেছে সেটা তুমি একটু যদি ক্যালকুলেশন করে নাও, দেখবে 2023 থেকে 2028 এই সময়ের মধ্যে যারা বলতে চলেছে সেটা বলছে যেটা বিরাট বড় কিন্তু বুম
কাজ হবে এবং যেটা বললাম 33%-এর উপরে কিন্তু এরা মুভ করতে করতে যাবে। বেসিক্যালি যে কাজ হয় মেশিন ল্যাঙ্গুয়েজ, যেটা কাজ মেশিন লার্নিং প্রসেসের মাধ্যমে কিন্তু এআই কাজ করছে। নাম্বার সেকেন্ড হচ্ছে সেটা নিউরাল ল্যাঙ্গুয়েজ বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল বলতে আমি যে ভাষায় কথা বলছি মেশিন সে ভাষা বুঝে সে ভাষায় আমাকে উত্তর দেবে। আমরা কি জানতাম মেশিন হচ্ছে বাইনারি, 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, কিন্তু মেশিনে যদি হিউজ ডেটাকে প্রসেস করা হয় যার মাধ্যমে 0 1 ছাড়াও মিডল যেটা হতে পারে, যেমন কোনো একটা ক্ষেত্রে কখনো বলা হচ্ছে যে হ্যাঁ কি না বলো, অনেক ক্ষেত্র থাকে যেখানে হ্যাঁ আর মাঝখানে যেমন প্রবাবিলিটি হয় 30% প্রবাবিলিটি, 40%, 50%, এই প্রবাবিলিটি সিনসগুলো সেইগুলোকে নিয়ে আসছে, প্রবাবিলিটি যে প্রসেসগুলো, প্রবাবিলিটি যে ফ্লোট চার্টিংগুলো সেইগুলোকে নিয়ে আসছে এআই। সেখানে একটা জায়গায় নলেজ বেস ডেটা সার্ভার থাকে এবং সেখান থেকে সবগুলো নিয়ে নেয় এবং আমি যে ভাষা কথা বলছি ও সেটাকে নিজস্বভাবে কনভার্ট করছে এবং প্রসেস করছে এবং তোমাকে সেই ভাষাতেই উত্তরটা দিয়ে দিচ্ছে। এই টোটাল কাজটা কিন্তু এআইয়ের মাধ্যমে হয়। একটা সাংঘাতিক যুগান্তকারী ব্যাপার। এছাড়া আমরা জানি সেটা হচ্ছে কম্পিউটার ভিশনস। আমরা যখন কোনো ছবি দেখিয়ে বলা হয় মেশিনকে তুমি চিনতে পারছো, মেশিন নিজে উত্তর দেয় হ্যাঁ আমি চিনতে পারছি। ইমেজ রেকগনাইজেশন ব্যাপারটা কিন্তু এআইয়ের মধ্যে পড়ছে। এছাড়া কি হয়, হাই পোটেনশিয়াল সলিড রিটার্ন আমরা কিন্তু পেতে পারব ভবিষ্যতে একটা বিশালভাবে। তার কারণ হচ্ছে এই কাজগুলো এর মাধ্যমে কিন্তু এই কোম্পানিগুলো রয়েছে, কোম্পানিকে চলে যাবে। সে কোম্পানির নাম হচ্ছে হ্যাপিয়েস্ট মাইন্ড। প্রায় 40% ডাউন রয়ে গেছে মার্কেটে এই সিচুয়েশন থেকে, অথচ প্রতিটা কোম্পানি কিন্তু আইটি কোম্পানিগুলো ভালো জায়গায় রয়েছে। কোম্পানিটা এই সিচুয়েশনে কিছুটা ওভারভ্যালুড রয়েছে। 2011 সালে এই কোম্পানিটা ইনকর্পোরেট হয়েছে এবং তারপরে কোম্পানিটা আস্তে আস্তে বাড়তে চলেছে এবং আমরা দেখেছি প্রায় 2 বছর রয়েছে এনলিস্টেড রয়েছে, তার থেকে 350% রিটার্ন দিয়ে দিয়েছিল আমাদের। কোম্পানিটার ম্যানেজমেন্ট অসম্ভব ভালো, অশোক সুতা এখানকার ম্যানেজমেন্টের মধ্যে রয়েছে এবং সবথেকে বড় কথা উনি একা বলেন, যিনি অশোক সুতা এলটিআই মাইন্ডট্রির মধ্যে ছিলেন আগে, যেটা মাইন্ডট্রি ছিল। এবং কোম্পানিটা শুধু তাই বলে না, এদের যে প্রসেস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে একটা আলাদা মাত্রা নিয়ে নেক্সট জেন মোবাইল সিচুয়েশন নিয়ে আসছে। নট অনলি দ্যাট, ইন্টারনেটে যে অ্যাডভার্টাইজমেন্টগুলো দেওয়া হয় অ্যাপেল ইন্ডিয়া আমরা দেখেছিলাম, ঠিক সেম ওয়েতে এরা কাজ করছে। নেক্সট ওয়ান সেটা হচ্ছে যে এর যদি আমি ফান্ডামেন্টাল দেখে নিই, 14,096 হচ্ছে মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে স্মল ক্যাপ কোম্পানি। পি দেখি 58, যেখানে কিন্তু ইন্ডাস্ট্রি পি হচ্ছে 39, কিছুটা ওভারভ্যালুড দেখাচ্ছে। রিটার্ন অন ক্যাপিটাল 27, রিটার্ন অন ইকুইটি 28.9, ওভারভ্যালুড নিয়ে আগে যে কথাটা বললাম সে কথাটা বারবারই বলবো। যখন এআইয়ের উপর এদের কাজকর্ম বাইরের অ্যাকসেপ্টেবল হবে, আরও বিদেশে এদের প্রসেসগুলো কাজ শুরু হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই ক্ষেত্রে এদের টোটাল যে প্রসেসটা, যেটাকে ওভারভ্যালু বলছি যে পয়েন্টগুলো থেকে, সেগুলো চেঞ্জ হয়ে থাকবে। পিইজি দেখে আরও রিফাইনমেন্ট করা হয় যে প্রাইস টু আর্নিং গ্রোথ নিয়ে, এই গ্রোথ যত গুণ বাড়তে থাকবে পি তখন কমতে থাকবে। তো এই গল্পটা, এই ব্যাপারটা আমি অন্য জায়গায় বলবো। এই মুহূর্তে ভ্যালুয়েশন ওভারভ্যালুড নয় বলেই আমি মনে করছি। ঋণের পরিমাণ খুব কম, ঋণ হচ্ছে ডেপ টু ইকুইটি দেখি 0.39। কোম্পানিটার ফিউচার প্রসপেক্ট খুব ভালো রয়েছে বলে মনে করছি। নেক্সট যে কোম্পানিটা আমি চলে আসছি সেটা হচ্ছে সেকেন্ড কোম্পানি আইটির ক্ষেত্রে। সে কোম্পানিটার নাম হচ্ছে স্যাকসফট। স্যাকসফট কোম্পানি বিজনেস ইন্টেলিজেন্স টুলস, বিআই টুলস বলে এটাকে, তার উপরে কাজ করছে। সিআরএম, কাস্টমার রিলেশন ম্যানেজমেন্টের উপর কাজ করছে। এদের অসম্ভব ভালো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে রিসার্চ কাজ চলছে। এই রিসার্চ এবং ডেভেলপমেন্ট টিম রয়েছে একটা, তারা বিদেশে প্রচুর এক্সপোর্ট করছে এবং এই সিচুয়েশন দাঁড়িয়েও এখনও যেখানে অন্যান্য কোম্পানিগুলো বিদেশে যে তাদের ডিমান্ডটা কিছুটা কম আইটি সেক্টর রয়েছে, কারণ আমরা জেনে গেছি বিদেশে যে সমস্ত ইনভেস্টমেন্ট প্রবলেম, ব্যাংকিং সেক্টরের প্রবলেম, এইগুলো থাকার কারণে আমরা যে জায়গাটাকে এখনও পর্যন্ত রেভিনিউ ভালো আসছে না, সেখানে কিন্তু এদের রেভিনিউ অসম্ভব ভালো আসছে। এরা যেরকম কেপিআইটি ওভারভ্যালুড, টাটা এলএক্সি ওভার প্রচুর গুণ, মানে 22 গুণ 23 গুণ বেশি দাম রয়েছে, সেই তুলনাতেও এখন 22 গুণটাকে মেকআপ করে ওদের নর্মাল জায়গায় আসতে যে সময়টা লাগবে তার থেকে এই স্যাকসফট কিন্তু তাড়াতাড়ি যাবে। এবং আমরা যে কথাটা জানি সেটা হচ্ছে এই মুহূর্তে যদি মার্কেট ক্যাপাসিটি 3,459 কোটি, এই যদি কারেন্ট মার্কেট প্রাইস 326 হচ্ছে, 326 হচ্ছে এই মধ্যে কারেন্ট মার্কেট প্রাইস, আর ইন্ট্রিনসিক ভ্যালু 215। যদি পি দেখি 36 হচ্ছে এর পি স্টকটার এবং ইন্ডাস্ট্রি পি 39, এবং আমি যদি পিজি দেখি 1.19 রয়েছে। 1 বা তার থেকে কম হলে ধরে নেব আন্ডার ভ্যালুড অ্যাজ পার ভ্যালু ইনভেস্টরের মত অনুযায়ী। কিন্তু যেটা আমি বারবারই বলছি, এদের যতগুলো সেলস বাড়বে ততগুলো কিন্তু, যত এদের ডিমান্ড বাড়বে, গ্রোথ যতগুণ বাড়বে, পিজি ততগুণ আস্তে আস্তে কমতে থাকবে। তোমরা নিজেরাই বুঝতে পারবে। সুতরাং পি দেখে কখনও একটা ডিসিশন নেওয়া যায় না। 5 বছরের সেলস গ্রোথ অসম্ভব ভালো, 18.4%। এবং যদি রিটার্ন অন অ্যাসেট দেখি, মানে যে পরিমাণ কোম্পানি টোটাল যে ইনভেস্টমেন্ট করা হচ্ছে, তাদের যে অ্যাসেটগুলো রয়েছে, প্ল্যান্ট মেশিনারি, ফার্নিচার, ফিক্সচার, কম্পিউটার, সফটওয়্যার, সার্ভার, এভরিথিং,
সমস্তগুলো থেকে অ্যাপ্রক্সিমেট রিটার্ন অন অ্যাসেট হচ্ছে 15%, মোটামুটি 10 থেকে 12 হচ্ছে স্ট্যান্ডার্ড। সুতরাং সব থেকে কোম্পানিটা দুর্দান্ত সুন্দর এবং ভবিষ্যতে এআইয়ের উপরে এরা কিন্তু বিশেষভাবে কাজ করছে। সেটা হচ্ছে কেপিআইটি যে লেভেলে কাজ করছে ওই কাছাকাছি এরা কাজ করা শুরু করেছে এবং উইদাউট ড্রাইভারের যে মোটর চালানো সম্ভব কিনা সেই নিয়ে রিসার্চে কাজ চলছে এদের। এছাড়া এদের সিগন্যাল অটো সিগন্যাল সিস্টেম, মানে সেন্সারের মাধ্যমে এরা বুঝতে পারবে কোনো ধরনের অ্যাক্সিডেন্টাল যে কাজগুলো হচ্ছে সেইগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার আগে মেশিন বন্ধ করে দেওয়া, এই ধরনের যে প্রিকশনগুলো, সেফটি তৈরি করা, বেল্টের মধ্যে সেন্সগুলো আনা, অনেক রকম যে কাজগুলো টোটাল এআইয়ের মাধ্যমে সেগুলোকে করার চেষ্টা করছে। প্লাস লিঙ্ক রাখছে ডেটাবেসের সঙ্গে, ইনস্ট্যান্টলি অটো ড্রাইভিং সিস্টেম যেটা আমি বলছিলাম সেখানে তার উপরেও কাজ করছে প্রচুরভাবে। এই ব্যাংকিং, ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্সের উপরে এদের বড় বড় প্রজেক্ট রয়েছে এবং সেগুলোতে কিন্তু এরা আরও ইমপ্রুভ করার চেষ্টা করছে। তো এতগুলো ম্যানেজমেন্ট তরফ থেকে খবর এবং অন্যান্য খবর থেকে পাওয়া গোটা ব্যাপারটা। তো আজকে এখানে যে জায়গায় দাঁড়ালাম, এক নম্বর যে এফএম সেক্টরের আমরা দেখে নিলাম সুন্দর সুন্দর স্টকগুলোকে। ফার্স্ট ওয়ান দেখে নিয়েছি সেটা হচ্ছে এলটি ফুডস, যেটা 1980 সালে তৈরি হয়েছে কোম্পানিটা, যেটা কিন্তু বেসিক্যালি বিজনেস হচ্ছে যে মিলিং এবং প্রসেসিং, মার্কেটিং কাজ করছে। এরা হচ্ছে বাসমতি রাইস এবং অন্যান্য কাজ, এদের রাইস, ব্রাউন রাইস, হোয়াইট রাইস এটসেট্রা। এদের ইউএসএ এবং ইউরোপে কিন্তু এরা প্রচুরভাবে কাজ করেছে। নেক্সট ওয়ানে চলে এসে সেটা হচ্ছে সেকেন্ড যেটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে ভিবিএল। 1990 সালে কোম্পানিটা কিন্তু পেপসিকোর সাথে মার্জ হওয়ার পরে এদের উন্নতিটা শুরু হয় এবং এদের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি, পেপসিকোর ফ্র্যাঞ্চাইজি নেয় এরা, নিয়ে কাজ করে এবং কার্বোনেটেড সফট ড্রিঙ্কস, নন কার্বোনেটেড সফট ড্রিঙ্কস এ সমস্ত তৈরি করে, প্যাকেজ ওয়াটার, পেপসি, 7 আপ, মিরিন্ডা এই সমস্ত উপর কাজ করে। কোম্পানিটা কিন্তু ফিউচারে আরও ভালো করতে পারে এবং অলরেডি ওভারভ্যালুডও রয়েছে কিছুটা। নেক্সট আমি চলে এসেছি সেটা হচ্ছে দেখেছি আমরা কেমিক্যাল সেক্টরের দুটো অসম্ভব ভালো, দীপক নাইট্রেটকে দেখেছি এবং ফাইন অর্গানিককে দেখে নিয়েছি। নেক্সট আমি চলে এসেছি আইটি সেক্টরে, সেখানেও আমরা দুটো যে আইটি কোম্পানি সেটাকে দেখেই নিলাম একটু আগে। তো এইগুলো টোটাল হলো আজ পর্যন্ত এই সিচুয়েশন দাঁড়িয়ে। এবারে যে জিনিসটা বলার সেটা হচ্ছে আমাদের এর কালকে আমি এর সেকেন্ড পার্টটা আনবো, কারণ একটার মধ্যে সম্ভব হচ্ছে না দুটো করা। সেকেন্ড পার্টের সেক্টরগুলো আমি বলেছি সেটা হচ্ছে অটো সেক্টরকে নিয়ে আলোচনা করব, ব্যাংকিং এটা ইকোনমিক ভীষণ গুরুত্বপূর্ণ সেক্টর সেটাকে নিয়ে আলোচনা করব, থার্ড যেটা ডিফেন্স, যেখানে গভর্নমেন্ট প্রচুরভাবে কাজ করছে এবং প্রেজেন্টলি কয়েক লক্ষ কোটি টাকার কিছু অর্ডার পাওয়া গেছে, সেগুলো নিয়ে কথা বলবো, সেটা নিয়ে বলবো। আজকের মতো এখানে সব, নমস্কার।